আবারও স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেসে। সঙ্গে আছি আমি হিরোজুম্মান। ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন। এই সপ্তাহের ৪ কার্যদিবসের মধ্যে ৩ কার্যদিবস ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল এবং সবচেয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হচ্ছে এই সপ্তাহে লেনদেনের গতি অনেকটাই বেড়েছে। আজ লেনদেন হয়েছে ৫০০ কোটি টাকার বেশি। সেই হিসেবে ডেইলি অ্যাভারেজ লেনদেন দাঁড়িয়েছে এই সপ্তাহে ৪৯০ কোটি টাকা, যেটি গত সপ্তাহে ছিল ৩৬২ কোটি টাকা। সব কিছু মিলে এই সপ্তাহে প্রত্যেক দিন ১৩০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। আজ দিন শেষে সূচকের অবস্থান ২৮ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৪,৮৮৩ পয়েন্টের মতো। তবে সব কিছু মিলে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার চেয়েও লেনদেনের গতিটা বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সাহায্য করবে বলে জানিয়েছেন বাজার বিশ্লেষকরা। তবে সূচকের এই ২৮ পয়েন্টের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ কোম্পানি দর বৃদ্ধি পাওয়া এবং কমার মধ্যে খুব একটা বেশি পার্থক্য নেই। তারপরেও সূচক বৃদ্ধি পেয়েছে এবং সূচকের বৃদ্ধি দিয়ে শেষ হয়েছে সপ্তাহটি। এটি হচ্ছে বাজারের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়। এছাড়া জানিয়ে রাখি, এই পুরো সপ্তাহে সূচক বৃদ্ধি পেয়েছে ৬০ পয়েন্টের মতো। গত ২ সপ্তাহে সূচক বৃদ্ধি পেয়েছিল ১২৪ পয়েন্টের মতো। সব কিছু মিলে এই ৩ সপ্তাহে রিকভার করতে পেরেছে সূচক ১৮৪ পয়েন্টের মতো। দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো পুঁজিবাজার বিশ্লেষক মোহাম্মদ আলীর সঙ্গে। আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি। জি আলী ভাই, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। জি আলী ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি সঞ্চয়পত্রের সুদের হার কমানো হয়েছে। এখন আরেকটি গুজব রয়েছে যে খুব শীঘ্রই ব্যাংকের সুদের হারও কমানো হতে পারে। ব্যাংকের সুদের হার যদি কমানো হয়, অর্থনীতির জন্য অবশ্যই এটি ভালো দিক, যেহেতু মূল্যস্ফীতির দিকও একটু কমিয়ে আসবে। পুঁজিবাজারের জন্য কি ভূমিকা পালন করতে পারে এই সুদ হার কমানো? থ্যাংক ইউ। বেসিক্যালি পুঁজিবাজারের সাথে ব্যাংকের যে সুদের হার, এটা ডাইরেক্টলি কোরিলেটেড। যখনই সুদের হার বাড়ে, পুঁজিবাজার খারাপ অবস্থার দিকে যায়, বিনিয়োগকারীরা সেভিং ইনস্ট্রুমেন্টের দিকে চলে যায়, ইকুইটি মার্কেটকে ইগনোর করে। আর যখন সুদের হার কমে, তখন সেভিং ইনস্ট্রুমেন্ট থেকে ফান্ড কনভার্টেড ইনটু ইকুইটি মার্কেট। সেটা খুবই ভালো যে ব্যাংক রেট আগামী কোয়ার্টারে অ্যাডজাস্টমেন্ট করবে, যেহেতু সরকার সঞ্চয়পত্র রেট অ্যাডজাস্টমেন্ট করেছে। আমরা খুবই আশাবাদী এটা পুঁজিবাজারে একটা পজিটিভ ইম্প্যাক্ট আমরা পাবো বলে বিশ্বাস করি এবং আমরা দৃঢ়ভাবে আশা করি যে এটা একটা ভালো দিক নির্দেশনা ফর দ্য ক্যাপিটাল মার্কেট। জি, এখন আসি, গত ১০ মাসে কোনো আইপিও আসেনি পুঁজিবাজারে। অনেক বাজার বিশ্লেষকরা বলে থাকেন যে আইপিও হচ্ছে পুঁজিবাজারের প্রাণ। যদিও গত ১৫ বছর আইপিওর অনেক মিসইউজ হয়েছে। আইপিও আসার জন্য আর কতদিন ওয়েট করতে হবে আইপিও সংস্কারের? নাকি আইপিও সংস্কার সাথে রেখেও একই সাথে আইপিও আসতে পারে? আপনার কি মতামত? আসলে বিষয়টা হচ্ছে রিভিউ, সংস্কার, এটা হচ্ছে একটা টাইম ম্যানার। যখন এর দরকার হয়, দেশের অর্থনীতি পরিস্থিতি চেঞ্জ হোক, তখন রিভিউ দরকার হয়, সংস্কারের দরকার হয়, রুলস রেগুলেশন প্রসেস। কিন্তু মূল কাজ তো বন্ধ থাকতে পারে না। আইপিও বাজারে আসা উচিত, ভালো আইপিও আসা উচিত। বড় যখনই বাজার খারাপ থাকে, তখন যদি ভালো আইপিও বাজারে আসে, ইনভেস্টররা ইন্টারেস্টেড হয় বাজারে ইনভেস্ট করার জন্য। এই কোম্পানিগুলোর গ্রোথ থাকে, সেই ধরনের কোম্পানি বাজারে নিয়ে আসা উচিত, যেগুলা ভালো ডিভিডেন্ড দিতে পারবে, সেগমেন্টাল গ্রোথ আছে, প্রোডাক্টের লাইফ সাইকেল ভালো আছে। সেই ধরনের কোম্পানি আমার মতে খুব দ্রুত বাজারে নিয়ে আসা উচিত। এনি ওয়ে অফ দ্য লিস্টিং, ডাইরেক্ট লিস্টিং অথবা বুক বিল্ডিং, হোয়াট এভার মেথড, এটা খুব টাফ জিনিস না। বিষয়টা হচ্ছে আইপিও কে বাজারে আসতে দিতে হবে, বাজারকে বাইরে করতে হবে, কিন্তু খারাপ আইপিও না, ভালো আইপিও বাজারে দিতে হবে। যে পুঁজি বাজার মানেই হচ্ছে যে পুঁজির অর্থায়ন হবে বাজার থেকে। প্রধান উপদেষ্টার যে নির্দেশনা ছিল, সেই ক্ষেত্রেও নির্দেশনা ছিল ব্যাংক থেকে সিন্ডিকেশন লোন ফাইন্যান্সিং না করে বন্ড মার্কেট অথবা পুঁজিবাজার থেকে নেওয়া। প্রধান উপদেষ্টার ৫ নির্দেশনার একটি। এই ব্যাপারে আসলে অগ্রগতি দেখা যাচ্ছে কিনা? আর চাইলেই কি বাংলাদেশ ব্যাংক যে কাউকে, বড় বড় প্রতিষ্ঠানকে বলতে পারে যে আপনারা ব্যাংকে না গিয়ে পুঁজিবাজার থেকে অর্থায়ন করবেন? এটা একদম ইজি প্রসেস। এটা প্রধান উপদেষ্টা যেমনি বলেছেন, বিগত সরকারগুলো তো যখন বাজার খারাপ অবস্থা ছিল বা রিফর্মের জন্য আমাদের সাথে বিভিন্ন মিটিং হয়েছে, তখন কিন্তু আমরা বলেছি যে আসলে একটা কোম্পানি যদি সে বাজারে প্রোডাক্টে একটা নির্দিষ্ট অংশ যায়, বড় ক্যাপিটাল বেস লাগে, সেই ক্ষেত্রে যে বাজার থেকে একটা অংশ যদি নেয়, লোন নেয়, এই কোম্পানিটার উপরে ইকুইটি নেয়, এই কোম্পানিটার উপর অনেক চাপ কমে যায়, কারণ সে ডিভিডেন্ড দিলে হয়। অন্য বছর যদি সে প্রফিট না করতে পারে,
সে 1 বছর রিল্যাক্স করতে পারে। আর যখনই ব্যাংক থেকে টাকা নেয় তাকে কিন্তু প্রতি বছরে ব্যাংকে আপনার ইন্টারেস্ট তো পেমেন্ট জি করতেই হয়, ইন এডিশন টু ক্যাপিটাল রিপেমেন্ট করতে হয়। জি সেটা একটা কোম্পানির জন্য খুবই কঠিন, বড় কোম্পানিগুলোকে সাস্টেইনেবল এর জন্য। আমরা মনে করি প্রধান উপদেষ্টা যে নির্দেশনা দিয়েছে খুবই ভালো। এই নির্দেশনাগুলো আগেও এসেছে, কিন্তু এটা বাস্তবিক ইমপ্লিকেশন হয় নাই। এখন তো ইমপ্লিমেন্টেশন হবে, এবং ইমপ্লিমেন্টেশন হলে এটা বাজারের জন্য ভালো হবে। বড় বড় কোম্পানিগুলা বাজারে আসবে, এবং বাজারে বড় বড় কোম্পানিগুলার প্রোডাক্ট সাইকেলও মার্কেট শেয়ার বেশি, রেভিনিউ বেশি, এবং আর্নও বেশি, ডিভিডেন্ড দেওয়ার ক্ষমতাও থাকবে ভালো। জি ইটস এ গুড আইডিওলজি। জি এখন আসি মিউচুয়াল ফান্ড নিয়ে। আপনি জানেন যে বিশ্বের অন্যান্য দেশে অথবা আমাদের পার্শ্ববর্তী দেশে মিউচুয়াল ফান্ডের অনেক বড় ভূমিকা থাকে, এবং আমাদের দেশে মিউচুয়াল ফান্ডের খাতে সক্ষমতা নিয়ে বারবার প্রশ্ন এসেছে। আইসিবির চেয়ারম্যান যখন এখানে কানেক্ট হয়েছিল যে আইসিবির আসলে যে ফান্ড ম্যানেজমেন্ট, সেক্ষেত্রে তো সমস্যা রয়েছে, ঋণের সুদই সঠিকভাবে পরিশোধ করা যাচ্ছে না। সেই ক্ষেত্রে এই রুগ্ন অবস্থা থেকে মিউচুয়াল ফান্ড খাতকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় কিভাবে? ব্যাংকিং খাতকে যেরকম কিছুটা পুনরুদ্ধার করার চেষ্টা হচ্ছে, মিউচুয়াল ফান্ডকে এরকম পুনরুদ্ধার করার চেষ্টা করা উচিত কিনা? দেখেন, মিউচুয়াল ফান্ড এবং ক্যাপিটাল মার্কেট একটার সাথে একটা খুবই কোরিলেটেড, এবং আপনাকে ক্যাপিটাল মার্কেট, মানি মার্কেট সব মিলিয়ে। এখন মিউচুয়াল ফান্ড বেসিক্যালি খারাপ হয়ে যাওয়ার একটা অন্যতম কারণ ছিল মিসম্যানেজমেন্ট। এরপরে আরেকটা কারণ হচ্ছে ক্যাপিটাল মার্কেটে যে ইকুইটিতে ইনভেস্ট করেছে, বাজার যখন পড়ে গেছে তখন তাদের ন্যাভ কমে গেছে। ন্যাভ কমে যাওয়াতে তাদের ডিভিডেন্ড দেওয়ার ক্ষমতা কমে গেছে। এখন মিউচুয়াল ফান্ড অর্গানাইজড অবশ্যই করা দরকার, ভালো ফান্ড ম্যানেজারকে দিতে হবে, এবং যারা অ্যাসেট ম্যানেজারকে দেখলে হবে না, যারা ট্রাস্টি আছে তাদেরকেও দেখতে হবে, যারা, এবং ইন এডিশন টু দ্যাট যারা সেটেলমেন্ট করে, কাস্টোডিয়ান আছে, তাদেরকেও আলাদা আলাদা দায়িত্ব বন্টন করে দিতে হবে, এবং ডিউ ডিলিজেন্সটা রাখতে হবে। জি এবং মিউচুয়াল ফান্ডে যারা দক্ষ ফান্ড ম্যানেজার, যারা ভালো রিটার্ন দিয়ে আসছে এবং ভালো রিটার্ন দিবে, ভালো ইকুইটিতে ইনভেস্ট করেছে, তাদের জন্য ভালো ধরনের ট্যাক্স প্রণোদনা রাখতে হবে, অথবা ইনস্টিটিউশনাল স্বীকৃতি তাদের রাখতে হবে, তাদেরকে ইনসেন্টিভ দেওয়া উচিত। জি আর মিউচুয়াল ফান্ড যদি না থাকে, প্রফেশনাল ফান্ড ম্যানেজার না থাকলে, ক্যাপিটাল মার্কেট কোনোদিনও ভালো করতে পারবে না। জি কারণ আমাদের রিটেল ইনভেস্টর হচ্ছে ইনফরমেশন সেনসিটিভ রিঅ্যাকশন, সেটা বাজারকে বড় ধরনের মেলডাউনে ফেলে, বাজারকে নিচে ফেলে দেয়, আবার বাজারকে উপরে ফেলে। জি সুতরাং প্রফেশনালিজমের জন্যই মিউচুয়াল ফান্ডের দরকার আছে, এবং প্রফেশনাল অ্যাঙ্গেলে এটা ম্যানেজ। জি আরেকটি বিষয় আসতে যাচ্ছি যে ইন মিউচুয়াল এডিশন ফান্ডের টু বিনিয়োগ দ্যাট নিয়েই আপনি আমি জানেন মনে করি, বাংলাদেশ স্পেশাল ফান্ড নামে একটি ফান্ড রয়েছে, যেক্ষেত্রে প্রত্যেকটি ব্যাংক চাইলে মিউচুয়াল ফান্ডে মিনিমাম 20% বিনিয়োগ করতে পারে। এক্ষেত্রে আমরা যতটুকু জানি যে কোনো ব্যাংকই ওই মিউচুয়াল ফান্ডে ওইভাবে বিনিয়োগ করেনি। মিউচুয়াল ফান্ডে ব্যাংকগুলোর বিনিয়োগে বাধ্যবাধকতা আরোপ করার কোনো বিধান রয়েছে কিনা, অথবা ব্যাংকগুলো এখন আসার সময় হয়েছে কিনা? জি আলী ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? আলী ভাই, আমি আবারও চেষ্টা করছি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি মনে করি কোন রেগুলেশনে কোন জিনিসকে, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, জি কোন রেগুলেশন দিয়ে কোনো কিছুকে ফোর্স করার এটা ভালো রেজাল্ট আসে না। আসলে আপনি যখন ইল ভালো আসবে, ডিভিডেন্ড ভালো দিবে মিউচুয়াল ফান্ড গুলা, ব্যাংক ওটাই ইনভেস্টমেন্ট করবে। আমরা সবাই হচ্ছে কি, ও হিন্দুতে প্রফিট মে ঢুকা, প্রফিট যদি ভালো থাকে, রিটার্ন যদি ভালো থাকে, এখানে কেউই আপনাকে আটকাতে পারবে না। জি যেমন ধরেন সঞ্চয়পত্র মানুষ কিন্তু বিনিয়োগ করতেছে ট্যাক্স রিটার্ন দিয়ে। কারণ হচ্ছে কি, ফিক্স রিটার্ন ইজ হাই। এবং বাংলাদেশ ফান্ডে এক সময় আমরা ব্যাংকগুলা, ঢাকা ব্যাংকে আমি তখন ছিলাম, আমরা ফার্স্ট সাবস্ক্রাইবার, পরে আমরা এই ফান্ড করে নিয়ে আসছি। যদিও তারা যথেষ্ট কোঅপারেট করেছে, চেষ্টা করেছে, একটা ভঙ্গুর অর্থনীতির মধ্যে ইনভেস্টমেন্ট করেছে। এরপরে তো বাজার অনেক ধরনের স্ট্রাকচারিং হয়েছে। পরবর্তীতে আমাদের মিউচুয়াল ফান্ডের যে সমস্যাটা হয়েছে, রাস্তার সমস্যা, ফান্ড ম্যানেজাররা সরকারের বেশিরভাগ পুষ্টতা হয়ে টাকা পয়সা ডাইভার্সিফিকেশন করেছে, বিভিন্ন জায়গায় মিসইউজ করেছে, কিছু ফান্ড বিদেশে নিয়ে গেছে, এতে করে পুরো ইন্ডাস্ট্রিটাকে ধ্বংস হয়ে দিয়েছে। জি আমরা যারা ক্যাপিটাল মার্কেট প্রফেশনাল, আমরা এটাতে খুবই শখ। একসময় আমাদেরও শখ ছিল যে ফান্ড ম্যানেজার হিসেবে আমরা একটা বড় কিছু করবো, লাইক ব্ল্যাক রক, অন্যান্য বড় বড় বিদেশি ফান্ডের মতো আমরা চিন্তা করেছি। কিন্তু দেখা গেল এই ইন্ডাস্ট্রির যে ট্রাস্ট এন্ড কনফিডেন্স, সেটা নষ্ট করে দিয়েছে। জি নষ্ট করার কারণ, একটা মিউচুয়াল ফান্ডকে বাজারের 70% ফান্ড উঠে নেওয়ার সুযোগ দিয়েছে, যেটা নিয়ে তখন আমরা বলেছিলাম যে কম্পিটিটিভ অ্যাক্ট অনুযায়ী কাউকে 25% এর বেশি সুযোগ দেওয়া না হোক।
জি কারণ একটা ম্যানেজমেন্টের আন্ডার যদি 70% ঢুকে যায়, সে যদি এটা অড করে পুরো বাজারটা অড প্রসিজারে চলে যাবে। জি, আমরা সুতরাং এটা নিয়ে রেগুলেটর আরেকদিন এইসব আলোচনা করব। জিনিস ডিউ ডিলিজেন্স প্রসেস। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আলী ভাই। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম পুঁজিবাজার বিশ্লেষক মোহাম্মদ আলীর সঙ্গে। দর্শক, এবার নিচ্ছে একটি বিরতি। বিরতির পর দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির নানা খবর নিয়ে আসছেন জান্নাতুল বুশরা। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।